দেখবে তোমার জীবনের ভাগ্যের দরজা খুলে যাবে। যারা ওই 8টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের ভাগ্য কিন্তু জীবনেও খুলবে না। ভাগ্য খুলতে গেলে তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে। ব্রহ্ম মুহূর্ত যে ধরতে পারবে তার ভাগ্যের দরজা খুলবেই। দুর্বল থাকে তো ব্লিডিং হয়, তো এটা রেস্টিং টাইম। ওই জন্য মেয়েদেরকে পূজা আশ্রা, আগেকার দিনে পূজা আশ্রা করতে গেলে তাদের ঠাকুরে বাসন মাজা, কল টিপে জল তোলা, আগেকার তো এটাই ছিল, বা কুয়ো থেকে জল তোলা। তখন ভারী কিছু করাটা এই সময়টা মেয়েদের পক্ষে একটু বিপজ্জনক। এই জন্যই এটাকে বারণ করা হয়েছে। যে আগেকার দিনে পিরিয়ড হলে দেখবে মেয়েরা বিছানায় শুতো না, হাজবেন্ডের কাছে শুতো না, আলাদা থাকতো। মানে এদের এটা একটা রেস্টের থাকার ব্যাপার ছিল। ধরো এই যে অম্বুবাচী যোগে মানুষ তো সবাই তার কামাখ্যায় যেতে পারছে না, তো যারা বাড়িতে থাকবে তারা তো মায়ের সাধনা করবে, মাকে স্মরণ করবে, মাকে জপ করবে। তো তাদের জন্য আমি মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্রগুলো তারা জপ করবে বাড়িতে বসে। সারাদিন যখন খুশি ঘুরতে ফিরতে জপ করতে পারে, মায়ের আসনে বসে জপ করতে পারে। একটা হচ্ছে মায়ের যেটা বীজ, আগেও বলেছি, দেবদেবীকে ঘরের ঠাকুরকে কখনো ঢেকে রাখা যাবে না এই সময়। নিয়মিত তাদেরকে সেবা দিতে হবে। মন্দিরে দরজা বন্ধ থাকে, মন্দির আর আপনার গৃহের ঠাকুর এক নয়। কালী মায়ের মন্দিরগুলো বন্ধ থাকে, কিন্তু তারাপীঠ কিন্তু খোলা থাকে। এটা জানো তুমি? তারা মায়ের মন্দির কিন্তু নিত্য যেমনি পুজো হচ্ছে মন্দির খোলা, কিন্তু তোমার আশপাশে পাড়ার কালী মন্দির একটাও খোলা পাবে না, সব দরজা বন্ধ থাকবে। বাইরে থেকে দমনের কাজে লাগে, ব্যবসার কাজে লাগে, তোমার বিবাহের কাজে লাগে, বাড়ি বন্ধনের কাজে লাগে। মানে এই যে মায়ের রক্ত বস্ত্র, এটার মানে পাওয়ার, মানে অপরিসীম পাওয়ার। এই রক্ত বস্ত্র দিয়ে যদি কবচ বানানো হয়, তোমার যে কোনো সমস্যা মানে খুব কম টাইমেই সমাধান হয়। এই সময়টা, এই যে 22 তারিখ থেকে 26 তারিখ জুলাইয়ের, এই যে অম্বুবাচী যে চলছে, এই সময় যদি সাধারণ মানুষও ওই মন্দিরে চত্বরে যায়, উপস্থিত থাকে, তারাও কিন্তু প্রচন্ড পজিটিভ ভাইবস পাবে এবং তাদেরও কিন্তু অনেক পূর্ণ লাভ হবে। সে জব করুক নাই করুক। দীর্ঘ এই যে তাপের দাবদাহ থেকে তখন আসে বর্ষা। বর্ষা তখন ধরিত্রীর বুকে বর্ষা হয়, তখন মা রজস্বলা হয়, তাই তো? অম্বু হচ্ছে জল, মা রজস্বলা, মা ভেজে, এই বৃষ্টিতে ভেজে। তো ওই সময় কি বলে যে বাড়িতে আগুন জ্বালবে না, গরম কোনো খাবার খাবে না, সবাইকে ঠান্ডা খাবার। নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে থাম্বনেলে দেখেছেন কি ব্যাপারে কথা হবে, আর বেশি দেরি করবেন না আমি আশা করব, কারণ ম্যামের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। সামনেই অম্বুবাচী, কী রকম কাজ হয়, সব রকমের কাজ হয়। ম্যামের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন, সেখানে আপনারা সব রকম মানে কি কি ভাবতে পারবেন। আমি জানি না আপনারা কীভাবে নেবেন জিনিসটা। আমি বলবো এইটুকুই যে খারাপ কাজের জন্য কিন্তু কন্ট্যাক্ট করবেন না, ম্যাম কিন্তু ঠিক ধরে নেবে। এবং আপনি চাইছেন আপনার বিজনেসটা ভালো হোক। বিজনেস কিন্তু যদি ভালো হয়, আপনাদের সম্পর্ক ফ্যামিলির মধ্যে। হ্যাঁ, একটা কথা আপনি ভেবে দেখুন তো, যে আপনাকে বড় করলো, যে আপনাকে পুঁজি দিল, খালি টাকাটা কিন্তু পুঁজি না, খাওয়া দাওয়াটাও একটা পুঁজি, থাকার জায়গাটাও একটা পুঁজি দিল। সেই বাবা মাকে যখন আপনারা বের করে দিচ্ছেন বা এমন একটা জায়গায় ফেলে রাখছেন, সেই বাবা মা যাচ্ছে তন্ত্রক্রিয়া করতে নিজের ছেলের উপর বশীকরণের জন্য। হ্যাঁ, ম্যাম বলেছেন, এবং এই বিষয়গুলো কেন বলেছেন এখানে বুঝতে হবে যে কার কাছে গেলে আপনার কাজটা ভালো হবে। কার কাছে? ভণ্ড যারা জ্যোতিষী, যাদের ভিডিও কল করে নগ্নতা দেখানো যায় হচ্ছে মেন পাওয়ারফুল। কৌশিক কি বলছে, মানে একটা অমাবস্যা থেকে শুরু করে এইসব এই ঘটমঙ্গল লাগছে। তো এই জন্যই বলছি পডকাস্টটা পুরোটা দেখবেন, নাম্বার দেওয়া আছে। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, অমাবস্যার সামনে বেশি দেরি করবেন না। আপনি আপনার ব্যবসা চাইছেন, সম্পর্ক চাইছেন, বা বাড়ির বাস্তুর কোনো রকম কাজ চাইছেন, যে কোনো কাজের জন্য তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করুন, ম্যাম ওখানেই থাকবে। আপনারা যদি কন্ট্যাক্ট করে থাকেন, আশা করবো এটার জন্যে। এবং ম্যামের সাথে আপনারা অফ দ্য ক্যামেরা আপনারা যদি কথাও বলতে চান, ম্যামের চেম্বার আছে, ম্যামকে ফোন করে নেবেন। সেটা এসেও তারপরেও ম্যাম কথা, হ্যাঁ, তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার করেন। তিনি ছক দেখে আপনার কোনটা ভালো হতে পারে বা কোন ক্রিয়াটা করলে আপনার ভালো হতে পারে, সেটাও তিনি আপনাদেরকে বলে দেবেন। এবং বেশি দীর্ঘায়িত করবো না, আপনার সামনেই কিন্তু মানে অমাবস্যা আছে। আর আমার কথা এখানে যখন শেষ হয়, তারপর কিন্তু ম্যামের নাম্বারটা বাঁদিকে দেওয়া আছে। আর যদি ম্যামের নাম্বার না পাচ্ছেন বা কলে না পাচ্ছেন, আমাকে একটা হোয়াটসঅ্যাপ বা কল করবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। বা অনেক সময় কি হয়, তারাও তো ব্যস্ত থাকে, তো আপনারা একটু সময় দেবেন তাদেরকে।
যাই হোক, ম্যাম যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, আপনারা জানেন। সেখানে মানে সেখানে না, এখানে এসে যদি আপনারা চান ভালো তথ্য সারা বিশ্বের বাঙালির গায়ে দেওয়ার জন্য, তার জন্য আসতে পারেন। বা যে কোনো স্পিরিচুয়াল কাজ চাইছেন বা প্রমোশনাল কোনো কাজ করতে চাইছেন আমাদের সাথে, তার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট গায়ত্রী মাতার কাছে। কেমন আছেন ম্যাম? ভালো। এখন তো একটু অন্যরকমই ভাইবস, বুঝতেই পারছো। একদম সবে সবে একদম। আমরা নতুন রামের সরকার পেয়েছি। রামের রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম ম্যাম, জয় শ্রীরাম। প্রণাম নেবেন আমার। এবং আজকের পডকাস্টটা স্টার্ট করব। একটু কথা বলি একটু রামের হ্যাঁ, ব্যাপার নিয়ে। একদম একদম। কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ। দেখো, এটা তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কেমন লাগছে ফিলিংসটা। এতদিন সত্যি আমরা ভীষণ ডিস্টার্বিংস একটা ওয়েদারের মধ্যে বিলং করছিলাম। মানসিক স্ট্রেসও ছিল। কি হবে? কারণ আমাদের সনাতন ধর্ম দিন দিন যেন অপমানিত হতে চলেছিল এবং ধ্বংসের পথে চলে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে আমরা যে আবার ঘুরে দাঁড়াতে পেরেছি, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে পেরেছি এবং স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের সেই আদর্শ নিয়ে আমরা যে এগিয়ে যেতে পারবো আগামী দিনে, হিন্দুরা, সনাতনীরা, সকলকেই বলছি, সেটা একটা বিশাল বড় পাওয়া ভগবানের কাছ থেকে। আমি জানি ম্যাম আপনার পার্সোনাল একটা ইস্যু ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। হুম, আপনি অনেক কষ্ট করে সেই উপার্জন করা জিনিসটা ওখানে আপনি ইনভেস্ট করেছিলেন। আমি কি বলতে পারবো সেই জিনিসটা, নাকি একদম। হ্যাঁ, আপনার একটা নিশ্চয়ই। দোকান ছিল, হ্যাঁ, সেই দোকানটাকে আপনাকে খুলতে দেওয়া হয়নি? হ্যাঁ, আমি আপনাকে কালকেও যখন ফোনে কথা বললাম, হ্যাঁ। ম্যাম ৪ বছর বলুন। ধরে আমার নিজস্ব প্রপার্টি আমি লোন করে আমি একটা দোকান কিনেছিলাম। হুম। সেটা অত্যাচারের জন্য এবং বিগ একটা অ্যামাউন্টের টাকা আমার কাছে ডিমান্ড করেছিল এবং পার্সোনালি আমি ভীষণভাবে হ্যারাসমেন্ট হয়েছিলাম। সেই দোকানটা আমি খুলতে পেরেছিলাম না তাদের জন্য। এই দোকানটা এখন খুলে গেছে তার মানে? হ্যাঁ, এখন আমি করিনি, খুলে দেব। খুলে দেবেন একদম। আর ম্যাম আমরা আজকে যে বিষয়টা নিয়ে লোকেরা এসছে, হুম, আমরা পডকাস্টে এবার ঢুকি তাহলে, ঠিক একদম আছে? বলো। যা হওয়ার তো কপালে লেখা হ্যাঁ, ছিল, নিশ্চয়ই, নিশ্চয়ই। যা করেছে তার প্রমাণও পেয়ে গেছে, হিন্দুরা একদম। দেখিয়ে দিয়েছে এবার। হ্যাঁ, ঈশ্বর আছে, ঈশ্বর আছে, থাকবে। নিশ্চয়ই ঈশ্বর আছে। অবিনশ্বর, সে সবসময় আছে এবং অন্যায় যেখানে হবে, আজ না হয় কাল, হুম, তার কিন্তু বিনাশ হবে। সেটা তো ঠিক, প্রমাণ পেলে। একদম ঠিক, ঠিক। ম্যাম আমি আজকে একটা কথা, যেটা হচ্ছে আম্বাবচী, হ্যাঁ সামনেই আম্বাবচী, এবং এটা খুবই পবিত্র একটা সময়। কিন্তু তার পরপরও আমরা দেখতে পাই অনেক সময় যখন মেয়েদের এটা হয়, আমরা অনেক সময় বলে থাকি যে মন্দিরে যাবে না, হুম, মন্দিরে যাওয়া ভালো না, কোনো হুম, শুভ কাজ করার ভালো না। হুম, ম্যাম আমাকে দুটো জিনিস বলবেন যে আমাবস্যাটা কি, হুম। এবং এই বিষয়টাও কেন আছে আমাদের সমাজে, সেটাও বলবেন। একদম, তুমি খুব ভালো কোয়েশ্চেন করেছো। তো এই সময়টা সামনেই আমাদের জুন মাসে প্রতি বছর এটা হয় অম্বুবাচী, যেটা হচ্ছে তোমার জুন মাসে 22 তারিখে শুরু হবে, 7ই আষাঢ়, আর শেষ হবে তোমার 26শে জুন শেষ হবে অম্বুবাচী। প্রত্যেক বছর এই একই টাইমে থাকে। তো আষাঢ় মাসে সূর্য যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেই সময়কেই অম্বুবাচী শুরু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই সময় ধরিত্রী মাতা রজস্বলা হয়। রজস্বলা বলতে মানুষের ক্ষেত্রে আলাদা, আর এই যে প্রকৃতি, পুরো ব্যাপারটাই কিন্তু প্রকৃতিকে নিয়েই এটা অম্বুবাচীটা। প্রকৃতি ধরো দীর্ঘ এই যে তাপের দাবদাহ থেকে তখন আসে বর্ষা। বর্ষা তখন ধরিত্রীর বুকে বর্ষা হয়, তখন মা রজস্বলা হয়। তাই তো? অম্বু হচ্ছে জল। মা রজস্বলা, মা ভেজে, এই বৃষ্টিতে ভেজে। তো ওই সময় কি বলে যে বাড়িতে আগুন জ্বালবে না, গরম কোনো খাবার খাবে না, সবাইকে ঠান্ডা খাবার খেতে হয়। অম্বুবাচী যখন চলে, আগেকার দিনে এখনও বিধবারা তো অম্বুবাচী পালন করে। আর সাধারণ মানুষরাও যারা অম্বুবাচী করে তারাও কোনো গরম খাবার বা রান্না করা পাক জাতীয় খাবার এই সময় কিন্তু খায় না। তুমি যাই খাবে, দুধ খাবে, ফল খাবে, ঠান্ডা খেতে হবে, তোমাকে গরম খাবার খাওয়া যাবে না। ধরিত্রী মাতাকে এই সময় কোনো রকম আঘাত করা যাবে না। মানে তুমি মাটি খুঁড়তে পারবে না, গাছ লাগাতে পারবে না, ফসল তুলতে পারবে না। এই কটা দিন ধরিত্রী মাতাকে পুরোপুরি রেস্ট দিতে হবে। আর এই যে তুমি বলছো রজস্বলা ব্যাপারটা, যেটা মায়ের কামাখ্যা মন্দিরে, যেটা তোমার নীল পর্বতে, আসামের নীল পর্বতে মা বিরাজ করছেন,
সেখানে সতীর যে যোনিপীঠ ওখানে পতিত হয়েছিল, তো সেইটাই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির তৈরি হয়েছে সেখানে। প্রত্যেক বছরই তো আমি যাই এই সময়টা, ওখানে ঊর্জা ভীষণ হাই থাকে, সাধক সাধিকারা ওখানে ভিড় করে, প্রচুর কিন্নর থাকে, তারা সাধনা করে। এই সময় ওখানে তুমি যদি সাধক সাধিকা নাও হও, সাধারণ মানুষও তো প্রচুর যায়, ওখানে মেলা হয়, হুম 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 মন্দিরের আশপাশে মেলা বসে যায়, তো সেখানে গেলেও তুমি অনেক পুণ্য লাভ করতে পারবে, ওই জায়গাটার ভাইব্রেশন এরকম থাকে। তো এই সময়টা, এই যে 22 তারিখ থেকে 26 তারিখ জুলাইয়ের, এই যে অম্বুবাচী যে চলছে, এই সময় যদি সাধারণ মানুষও ওই মন্দিরে চত্বরে যায়, উপস্থিত থাকে, তারাও কিন্তু প্রচণ্ড পজিটিভ ভাইবস পাবে এবং তাদেরও কিন্তু অনেক পূর্ণ লাভ হবে, সে জব করুক নাই করুক। হুম। আমরা যেমন জব করি, দেবদেবীর জব করি, ওই সময় কামাখ্যা মায়ের জব করি, তো আমাদের এই জবগুলোকে সিদ্ধ করতে হয়, সারা বছর যে কাজগুলো করতে হয়, তো জবকে যদি আমরা না জাগাই, তাকে যদি পাওয়ার না বাড়ায়, তাহলে তো সেই জব কাজ করবে না, না? নিশ্চয়ই। ম্যাম, আপনি যে এই সময়টায় যান, এই সময়টাই কোনো ক্রিয়ার কারণে যান, বা আপনি হ্যাঁ, কারো এগুলো ক্লায়েন্টের নিজস্ব কাজে? পাওয়ার ক্যাপচার করার জন্য যায়, হুম আর প্রচুর মানুষের প্রচুর সমস্যা থাকে, হুম সেই ওই টাইমে ওই কাজগুলো সম্পন্ন করা হয়। ওকে। তো এই সময় তো সবাই জানে যে মা রজস্বলা হয়, হুম হুম মায়ের হুম একটা হুম। রক্ত বস্ত্র ওখান থেকে কালেক্ট করা হয় মন্দির আপনি বন্ধ সেগুলো থেকে। কি কালেক্ট করে হ্যাঁ, সাধারণ আমরা তো মানুষের? ভেতরে থেকেই তো আগে বস্ত্র দেওয়া থাকে, এবং মন্দির খুললে তখন ওখানকার পান্ডারা আমাদের বস্ত্রগুলো ডিস্ট্রিবিউট করে, এবং ওই যে রক্ত বস্ত্র ওগুলো আমরা ভক্তদের দিই, এবং কবচ তৈরি করা হয় এই রক্ত বস্ত্র দিয়ে। তোমার যে কোনো ব্যবসার কবচ তো মারাত্মক কাজ করে, বিজনেসের যেগুলো আগেও তোমরা ছোটবেলাতেও আমরাও শুনেছি যে কামাখ্যা মায়ের যদি বস্ত্র পাওয়া যায় তাহলে হুম। অনেক টাকা পয়সা আসে, যে এরকম কোনো, ব্যাপার। হ্যাঁ, যে কোনো মানে নেগেটিভ জিনিসগুলো কেটে যায় শরীর হ্যাঁ, থেকে, বাড়ি থেকে। হ্যাঁ, শত্রু দমনের কাজে লাগে, হুম ব্যবসার কাজে লাগে, তোমার বিবাহের কাজে লাগে, বাড়ি বন্ধনের কাজে লাগে। মানে এই যে মায়ের রক্ত বস্ত্র, এটার মানে পাওয়ার মানে অপরিসীম পাওয়ার। এই রক্ত বস্ত্র দিয়ে যদি কবচ বানানো হয়, তোমার যে কোনো সমস্যা মানে খুব কম টাইমেই সমাধান হয়ে যায়। হুম। এই সময়টা মায়ের কাম সিঁদুর আর রক্তবস্ত্র, এই দুটো আমরা অরিজিনাল, তোমাকে কিন্তু ফেক নিলে হবে না, আমরা পুরো মন্দির থেকে মায়ের যেটা সঠিক যে রজস্বলা হয় মা যখন, যে মায়ের যে ব্যাপারটা আর কি, ওইখানে পুরো লাল ভিজে যায় সেই বস্ত্রটা, ওইটা দিয়েই আমরা কাজ করি। বাহ! মানে প্রচুর তাহলে আজকে, ক্লায়েন্ট, প্রচুর মানে ক্লায়েন্ট আজকে ওই যারা সময় কাজ দিয়ে দেখছে, দেয়। নাম্বার আছে ম্যাম, হুম আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে নেয়, হুম সামনেই তো হুম হুম। অম্বুবাচী আছে, হ্যাঁ, তখন তাহলে তারা কিন্তু সেভাবে কাজ পেয়ে যাবে তো? একদম। যারা যে কোনো হুম সমস্যায় থাকুক না কেন, যদি অম্বুবাচীর যোগে কাজ করাতে চায়, হুম। তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে নেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাম, অবশ্যই। আপনি জানেন কি না, এখন তো রাম রাজত্ব চলছে হুম আমাদের কলকাতাতে। একটা মুসলিম সম্প্রদায়ের একটা ছেলে, সে এটা নিয়ে একটা বাজে কমেন্ট করে। হুম আর দেখুন ম্যাম, আজকে সেই রাজ্যে বা সেই হুম হুম জায়গায় হুম হুম তারা কিন্তু এখন মানে একেবারে ধূলিসাৎ, তাদের দেখাও যায় না। হুম, না। কারণ আগের বছর আমি অমাবস্যা নিয়ে একটা কাজ করেছিলাম, হুম। এবং এটা কাজ করতে গিয়ে আমি জানেন তো এরকম একটা ঘটনা আমি পেয়েছিলাম। তারা কি কি নোংরা নোংরা কথা হ্যাঁ, সে বলেছিল। তো দেখো, রাজনৈতিক দলগুলো তো যা পেরেছে তাই বলেছে, আমাদের শিবকে ভোলেনাথকে নিয়ে বলেছে, সবাই হুম, জানে এটা, তাই না? তার আজকে হ্যাঁ। কি অবস্থা, সে এত বড় নোংরা কথা বলতে পেরেছে মুখ দিয়ে। তো আমাদের দেবদেবীকে নিয়ে মানে হিন্দুরাই এসব বলেছে, তারা এই একটা বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের ফায়দা লোটার জন্য নিজের ধর্মকেই অপমান করেছে, তো অন্য ধর্মকে কি বলবে তুমি? ম্যাম, আপনি কি বলি প্রথার সাথে যুক্ত আছেন? না, বলি আমি আপনি বলি বিশ্বাস প্রথার সাথে করেন না? যুক্ত না, বিশ্বাসও করি না, এর পক্ষেও নেই। কিন্তু কিছু কিছু মন্দিরে রিচুয়াল আছে, এটা দিতেই হবে। যেমন কামাখ্যা মন্দিরেই তুমি হুম বলছো, হুম। ও কামাখ্যা মন্দিরে প্রত্যেকদিন কিন্তু মহিষ বলি হয়, জানো কি? এটা নেপালের রাজা দেয়, এদের রীতি এটা। প্রতিদিন? প্রত্যেক দিন নেপালের রাজা এইটা করেন। আর প্রচুর দেখবে তুমি কামাখ্যা মন্দিরে যখন যাবে, প্রচুর ছাগল ছাড়া আছে, এইরকম বুড়ো হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে, মোটা মোটা শিং, আমার ছবিও তোলা আছে। ওদেরকে ছেড়ে দেয় ওখানে, বলির জন্য নিয়ে যায়, তো নিয়ে গিয়ে বলি দেয় না, ওখানে ছেড়ে দেয়, মানত করা থাকে, ওখানে ছেড়ে দেয়, এরকম প্রচুর ওখানে আছে। আর পাঠা বলি তো প্রচুর হয়, এটা আমি পক্ষপাতী নই, কিন্তু যেহেতু এটা আমাদের হাজার হাজার বছরের মায়ের রিচুয়ালস ব্যাপার, একটা। সেটা ওই জন্য হয়। আর আর এই যে অম্বুবাচীতে তোমাকে একটা কথা বলে দিই, অম্বুবাচীতে কি ধারণা আছে সাধারণ মানুষের, বাড়িতে ঘরে যারা পুজো করে, সমস্ত দেবদেবীদের লাল কাপড় দিয়ে ঢেকে দেবে, তারা পুজো করবে না। এরা তো মারাত্মকভাবে অন্যায় এবং ভুল।
কখনো এটা করা যাবে না। দেবদেবীকে ঢেকে দিয়ে পুজো করবে না। তুমি দেবদেবীকে নিত্য সেবা করবে না, তা খাওয়া দাওয়া সব বন্ধ। এটা কারা যে তৈরি করেছে এটা আমি জানি না। আমি বরাবর, আমি আগেও বলেছি, দেবদেবীকে ঘরের ঘরের ঠাকুরকে কখনো ঢেকে রাখা যাবে না এই সময়। নিয়মিত তাদেরকে সেবা দিতে হবে। মন্দিরে দরজা বন্ধ থাকে, মন্দির আর আপনার গৃহের ঠাকুর এক নয়। কালী মায়ের মন্দিরগুলো বন্ধ থাকে, কিন্তু তারাপীঠ কিন্তু খোলা থাকে, এটা জানো তুমি? তারা মায়ের মন্দির কিন্তু নিত্য যেমনি পুজো হচ্ছে মন্দির খোলা, কিন্তু তোমার আশপাশে পাড়ার কালী মন্দির একটাও খোলা পাবে না, সব দরজা বন্ধ থাকবে, বাইরে থেকে মায়ের পূজা যে হয়। যে- এখানে আমাদের তো এখানে আশেপাশে তো শনি মন্দির হুম। এবং মা কালীর মন্দির একসাথে, মানে শনি ওই তো দেখবে লাল কাপড় দিয়ে মাকে বা পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে, দর্শন করা যাবে না। আর মায়ের মন্দির যেগুলো দরজা কপাট ফুললি বন্ধ থাকে। কেন করছে এটা? এটা কি মানে এটা? না, এটার এই যে যেহেতু ওই সময়টা মাতৃশক্তির ওকে। পুজো হচ্ছে, মাতৃশক্তির একটা ব্যাপার চলছে, মায়ের এই রজস্বলা ব্যাপারটা, এটা দেখো সায়েন্টিস্টরাও কিছু পায়নি খুঁজে যে এর রহস্যটা কি। হুম। তারাও বুঝতে পারেনি এখনো কিসের থেকে হচ্ছে। কেউ বলে রাসায়নিক ক্রিয়া, এই তাই নয়। তাই হলে কিছু তো তো সায়েন্টিস্টরা আধ্যাত্মিক আছে। বার করে ফেলতো যে হ্যাঁ, এটার থেকে হ্যাঁ, হ্যাঁ। হয়ে এই ক্রিয়াটা হয়ে। আচ্ছা, ওখানে যে মায়ের যে কুণ্ডটা আছে সেই কুণ্ডে জল থাকে, আর জলটা পুরো লাল হয়ে যায়। মন্দির যখন খুলে দেয় তখন আমরা যাই ভেতরে, ওই লালটা তখন হালকা, জলটা হালকা লাল থাকে। ওই জলটাই সবাই নিয়ে আসে, মায়ের যে জল। কিন্তু বাড়ির পুজো, যারা বাড়িতে পুজো করছেন ভগবানের, প্রত্যেকেই যেমন পুজো করেন তেমন পুজো করবেন। বাড়িতে কোনো দেব দেবতাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ এখন অনেক কিছু এই যে দেখে, সোশ্যাল মিডিয়ায় দেখে, আগে টিভিতে দেখতো, দেখে বেশি বেশি মানে জেনে যায়। মানে ছোট শুনবে এইটুকু, হুম। মানে একটা ঘটনা আছে অনেক বড়, ঠিক আছে, হ্যাঁ। সেটা কিন্তু শুনবে এইটুকু, ওইটুকুই নিয়ে রিচুয়ালস করা শুরু করে দেয়, তো পুরোটা এটা শোনে না। একদম অন্যায় ব্যাপার। মা ঠাকুরকে ওইভাবে অভুক্ত রেখে ঢেকে হুম ফেকে হুম হুম রাখার হুম। এটা কোনো যুক্তি নেই। এটা অ্যাকচুয়ালি পাপই হয়, পুণ্যের কিছু হয় না। এটা কামাখ্যা মায়ের রীতি। সেই রীতি নিয়ে তুমি বাড়ির দেবতাকে তো করতে পারো না, পারো কি? না। তো এটা একটা বিশাল একটা ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে আছে। আশা করি যারা আমার পডকাস্ট দেখছে এই ভুল ধারণাটা নিশ্চয়ই ভাঙবে। আমি আর একটা বলছি। জিনিস ম্যাম, আর একটা হ্যাঁ বলে দিই, ধরো আচ্ছা। এই যে অম্বুবাচী যোগে মানুষ তো সবাই তার কামাখ্যায় যেতে পারছে না। না। তো যারা বাড়িতে থাকবে হুম তারা তো মায়ের সাধনা করবে, হুম মাকে স্মরণ করবে, মাকে জপ করবে। হুম তো তাদের জন্য আমি মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্রগুলো তারা জপ করবে বাড়িতে বসে। সারাদিন যখন খুশি ঘুরতে ফিরতে জপ করতে পারে, মায়ের আসনে বসে জপ করতে পারে। একটা হচ্ছে মায়ের যেটা বীজ মন্ত্র, ক্লিম ক্লিম কামাখ্যা, ক্লিম ক্লিম নমঃ। ক্লিম ক্লিম কামাখ্যা, ক্লিম ক্লিম নমঃ। এই মন্ত্রটা এই যে অম্বুবাচীর যে দিন কটি আছে, যত জপ করবে দেখবে আস্তে আস্তে অনেক সমস্যা থেকে কিন্তু মানুষ রেহাই পাবে। কিন্তু ম্যাম ছেলেরাও করতে পারে? হ্যাঁ, ছেলে মেয়ের ডিফারেন্স আছে, ভগবান তো সবার। ছেলেরা মেয়েরা সবাই এই জবগুলো করবে অম্বুবাচী চলাকালীন। ওকে। আর ম্যাম এই অমাবস্যা চলাকালীন যখন আমাদের মেয়েদের বা আমাদের এখানে মা যারা আছেন তাদের যখন এরকম মাসিক হয়, হুম। তখন তাদেরকে মন্দিরে যেতে বারণ করে কেন? বা দেখো আপনিও যদি এটা। ধরুন আজকে আপনি যখন পুজো দিতে যাবেন, ধরুন হুম যদি আপনারও যদি সেরকম একটা মাসিক হয়, হুম হুম তাহলে হুম। আপনি পুজো বা রিচুয়াল করবেন না, না? আমরা পুজো দিতে হবে, কিন্তু আমাদের তন্ত্রের মধ্যে আবার ওইসব তো মানা হয় না। আমার তন্ত্র মতে যদি কেউ, আমরা যে কোনো ক্রিয়া করতে গিয়ে বা কিছু পূজা আশ্রা করতে গিয়ে যদি আমাদের পিরিয়ডের টাইম চলে আসে, তাহলে আমরা শুভ বলি সেটাকে। আমার ক্লায়েন্টেরও যদি আসে ওরকম পরিস্থিতি হয়, সে হয়তো যজ্ঞে বসেছে বা বসবে, সেই সময় তার পিরিয়ড হয়ে গেল, তার মানে মায়ের এটা শুভ ইন্ডিকেশন। এটা আগেকার দিনে ব্রাহ্মণেরা এটা করে রেখেছিল যে মেয়েরা অ্যাকচুয়াল ওই ওই সময়টা মেয়েদের শরীর খুব দুর্বল থাকে, তো ব্লিডিং হয়, তো এটা রেস্টিং টাইম। ওই জন্য মেয়েদেরকে পূজা আশ্রা, আগেকার দিনে পূজা আশ্রা করতে গেলে তাদের ঠাকুরে বাসন মাজা, কল টিপে জল তোলা, আগেকার তো এটাই ছিল, বা কুয়ো থেকে জল তোলা, তখন ভারী কিছু করাটা এই সময়টা মেয়েদের পক্ষে একটু বিপজ্জনক। এই জন্যই এটাকে বারণ করা হয়েছে যে আগেকার দিনে পিরিয়ড হলে দেখবে মেয়েরা বিছানায় শুতো না, হাজবেন্ডের কাছে শুতো না, আলাদা থাকতো, মানে এদের এটা একটা রেস্টের থাকার ব্যাপার ছিল। আর সেটা এখন ধর্মীয় পর্যায়ে চলে গেছে, এখন না, তখনও ছিল যে পূজা আশ্রা করা যাবে না, ধর্মীয় ব্যাপারটা এর মধ্যে ঢুকে গেছে আর কি, যে এই সময়টা হলে। কিন্তু আমাদের মতে বা আমাদের তন্ত্র মতে কিন্তু এই রজস্বলার টাইমটা কিন্তু শুভ হিসাবেই ধরা হয়। ওকে
মানে এটা ভালো জিনিস, এটা কিন্তু কোনো অবশ্যই ভালো জিনিস। আরেকটা জিনিস এটা হচ্ছে তো ম্যাম, তোমার প্রাকৃতিক দান, ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল এটা তো জিনিস। মেয়েদের জন্য এটা একটা ন্যাচারাল, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। হুম, তো মেয়েদেরই রেস্ট দেওয়ার জন্য এই নিয়মগুলোই তৈরি করা হয়, আর হুম। কিচ্ছু না। আর ম্যাম আপনি যে কামাখ্যায় যাবেন এবং সেই হুম। সময় যখন আপনি যাচ্ছেন অমাবস্যার সময়, তখন ম্যাম আপনি কি কি ধরনের রিচুয়ালস করেন যদি দর্শকদের একটু বলে রাখেন? আমি কি কি ধরনের রিচুয়াল করি সেটা তো দর্শকরা মানে সাধারণ মানুষ করবে না। না, না, মানে আপনি কি কি ধরনের জন্য ক্রিয়া, মানে ধরুন কারো আচ্ছা। বিজনেস, কারো ও, বশীকরণ বা কারোর সব এইসবে কিছু, কি সব। কি বিষয় সেটা একদমই তো হুম, হুম, বলা হুম, 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 হুম। অসম্ভব। সমস্ত কাজ, আমার যত ধরনের ক্লায়েন্ট আসে, যে কোনো কিছু, শত্রু দমন থেকে শুরু করে বিজনেসের উন্নতি, হুম, চাকরির সমস্যা তাদের জন্য, পড়াশোনার, দাম্পত্য কলহ, যে কোনো সবকিছু কাজই ওই সময়টা এত পাওয়ার হাই থাকে। সেই সময় কাজ করলে খুব কম টাইমে এবং খুব ভালো কাজ পাওয়া যায়। এত বছর ধরে আমরা যেটা করে এসেছি, হুম। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি। যারা যারা এই যোগটাকে কাজে লাগাতে পারবে, যারা খুব সমস্যায় আছে বা অল্প সমস্যায় আছে, সমস্যা বাড়ার আগে যারা অল্প থাকতেই যারা সচেতন হয়ে যায়, তাদের কাজটা খুব ভালো করে করা যায়। যারা পুরো ক্যান্সার অবস্থায় আসে, তাদের একটু সময় লেগে যায়। ক্যান্সার অবস্থায় আসে মানে একদম শেষ স্টেজে যে কোনো হ্যাঁ, জিনিসে। মানুষ কি বলতো এখন হয়ে গেছে, মানে জ্যোতিষীর কাছে যাব একবার, আর সারা জীবন আমি সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে থাকবো। কোনো সমস্যা আমাকে ছুতে পারবে না, আসবে না, কিচ্ছু না। কারণ আমি একজন জ্যোতিষীর কাছে গেছি, কিছু তাকে পেমেন্ট করেছি, মানে আমার হোল লাইফ সিকিওর। আর যখনই এই মানুষগুলো ডাক্তারের চেম্বারে যাবে না, তখন তাকে প্রতি সপ্তাহে সপ্তাহে যেতে হবে, সপ্তাহে সপ্তাহে টেস্ট দেবে, সপ্তাহে সপ্তাহে মেডিসিন চেঞ্জ করবে। জ্যোতিষীর কাছে একবারই যাব জীবনে। আর সারা জীবন আমার একদম ইনসিকিওর থাকবে, এই সিকিওর থাকবে, সেফটি থাকবে। কোনো সমস্যা আমাকে ছুতে পারবে না, কেননা আমি জ্যোতিষীর কাছে গেছি, একটা রেমেডি নিয়েছি, এরকম ব্যাপার। আপনার কাছে কি মনে হয় প্রতি বছর একবার করে জ্যোতিষ দেখানো উচিত? অবশ্যই তন্ত্র উচিত। তোমার গ্রহের পজিশন চেঞ্জ হচ্ছে, দশা অন্তর্দশা চেঞ্জ হচ্ছে, তোমার সবকিছুই চেঞ্জ হচ্ছে, তোমার পারিপার্শ্বিক সবকিছুই চেঞ্জ হচ্ছে, তাহলে তোমাকেও তো কন্টিনিউ করতে হবে ব্যাপারগুলো না। আজকে তুমি খেয়ে থাকলে তাই তো সারা জীবন সেই খাবার নিয়ে তোমার জীবন চলবে? এটা কখনো হয়? হতে পারে? প্রতি বছর অসম্ভব, বছর তাহলে তুমি অসম্ভব। দুর্গাপূজা করছো কেন? প্রতি বছর বছর তুমি কালী পুজো করছো কেন? এক বছর করলেই তো সারা জীবনের হয়ে যাবে পুজোর পূর্ণফল। ঠিক, প্রতিদিন রান্না করছো কেন? প্রতিদিন খাচ্ছ কেন? ঠিক। মানে এটা কি, মানে এটা 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 তো আমি শুনেছি, এটা আমি জানি না, আপনার কাছে আমি জানতে চাইবো যে মানুষের যখন আহ, সময় এই যে জ্যোতিষকে দেখালো, হুম, অ্যাস্ট্রোলজারকে হুম। দেখানোর পর প্রতি বছর কি দেখালে আলাদা আলাদা রেজাল্ট বেরোবে? বললাম যে গ্রহের পজিশন চেঞ্জ হয়, চেঞ্জ হয়? দশা অন্তর্দশা না, চেঞ্জ না, হয়, আমার নক্ষত্র। কর্মগুলোও কি চেঞ্জ হবে ম্যাম? ধরুন আমার লেখা আছে যে আমার এই সামনের বছরে আমার কিছু একটা হতে পারে, একটা হুম, ফাড়া হুম, আছে, হুম, কিন্তু দেখা গেল হলো না, হুম। এবং আপনি যখন দেখলেন যে বললেন যে ফাড়াটা কেটে গেছে। কেটে গেছে, হ্যাঁ। হয়, অনেক সময় হয়। হয়তো তোমার তোমার কিছু কর্ম ভালো করেছো, হুম, বোঝা গেল? তুমি হয়তো কোনো দরিদ্র মানুষদের খুব সেবা করেছো, কোনো দুস্থ মানুষকে দেখেছো, কেউ কোনো একটা মানুষ ওষুধ কিনতে পারছে না, তাকে ওষুধ কিনে দিয়েছো, চিকিৎসা করিয়েছো। তার জন্য কিন্তু তোমার এই যে কর্মফলটা কিন্তু কুকর্মের ফলটা অনেক কমে যাবে। তোমার হয়তো ফাঁড়া বা বিপদ অনেকটাই কমে যায়। ভগবান তো কি বলেছে? জীব সেবা হচ্ছে শিব সেবা। তাই তো? তুমি জীবকে যদি সেবা করতে পারো, তাহলেই তো শিবের সেবা হবে। তো জীবের মধ্যে, মানুষের মধ্যেই তো ভগবান বিরাজ করছে। এখন দেখবে বাড়িতে বাবা মাকে দেখে না, অথচ মন্দিরে পুজো দেওয়ার ঘটা দেখবে। বাবা মাকে খেতে দেয় না, নিশ্চয়ই, এরকম নিশ্চয়ই। প্রচুর কেস আছে। মানুষ কি মাঝে মাঝে ভুলে যায় যে আজকে আমার বাবা মা যিনি আছেন বা যারা আছেন, আমিও একসময় বাবা মা হব। সেটা নিশ্চয়ই ভুলে যায়। বাবা মা হয়েও তো গেছে, তাদের তো ছেলে মেয়েও জন্মে গেছে, তারপরেও তো তারা নিজের বাবা মাকে দেখে না, চিন্তা করে না তারা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। বা সেটাও ভাবে না যে আমি ছোটবেলায় ছিলাম তখন আবার আমার বাবা মা আমার জন্য কি করেছে। একটু ফ্ল্যাশব্যাক যদি করে, পিছনের দিকে যায়, যে সেই সময় আমার বাবা মা আমার জন্য কি করেছে, তাহলেও তো তাদের মনে একটা অনুশোচনা আসে যে সেই ছোটবেলায় কত কষ্ট করে আমার বাবা মা মানুষ করেছে, নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছে। এখন সেই ছেলেটি তার সন্তানের জন্য ফল আনছে, মিষ্টি আনছে, খাওয়াচ্ছে, কিন্তু নিজের বাবা মাকে দিচ্ছে না। আমি শুধু এইটাই ভাবি, তা তারা কি ফ্ল্যাশব্যাক করে পিছনটা একবার ভাবে না বসে, যে আমার বাবা মা কি করেছে আমার জন্য? সেটা ভাবলেই তো তারা মানে সেই সম্বিতটা ফিরে আসে।
তা আপনার কি মনে হয় বাবা মার এগুলো কর্মফলের ফল পাচ্ছে? জানি না বাবা মার কর্মফলের বাবা মা তাদের না, সেটাই বা কেন হবে? আমি তো দেখেছি যে অনেক বাবা মা আছে তাদের শ্বশুর শাশুড়িকে সত্যিই খুব সেবা করেছে, কিন্তু তার সন্তানরা তাদের দেখছে না, তাদের উপর অত্যাচার করছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে, দিতে হবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এরকম অনেক ক্লায়েন্ট এসছে আমার কাছে, মা, বৃদ্ধ মা বাবা, একটা করেই ছেলে, একটাই ছেলে, ভালো চাকরি করে, বৌমাও চাকরি করে, একটাই ছেলে, আর কেউ নেই, কিন্তু দেখে না, ভাড়া থাকে, অন্য জায়গায় ভাড়া থাকে, তাদেরই সম্পত্তি রাজপ্রাসাদ পড়ে আছে, বাবা মা দুজনেই চাকরি করছে, অঢেল টাকা, কিন্তু সেই বৌমাটি থাকবে না বাড়িতে, বা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। এগুলো কি ধরনের? যে আর একটা ভাই বোন কেউ আছে, তার তার জন্য কিছু প্রবলেম হচ্ছে সেটাও না, একটি করেই সন্তান, এরকম মানুষ আমার কাছে অনেক এসছে। সলভ হয় এইসব ধরনের কাজগুলো? হয়। মানে কিভাবে দেখতে পাবো সলভটা? মানে বাবা মাদেরকে এখন আর আগের থেকে বেশি গুছিয়ে রাখছে সেইভাবে, নাকি মা বাবা আরো ভালো আছে? হ্যাঁ, সেটা আমি যখন কাজ করে দিই, মানে বশীকরণ করতে হয়, মায়ের সন্তানের সঙ্গে বশীকরণ ব্যাপারটা আসে, সেটা করে দিলে আস্তে আস্তে মা বাবার প্রতি তাদের ওই ভালোবাসাটা জাগে, কেয়ারিংটা নেয়, কেউ কেউ বাড়িতেও ফিরে এসেছে, অনেক কেস দেখা গেছে। বাড়িতে ফিরে এসছে মানে? মানে ভাড়া চলে গেছে, বাবা মা ধরো বিশাল বাড়ি, বাবা মা আছে ও বা হো ফ্ল্যাট, হো হো হো। ওরা থাকছে, হুম হুম। আর বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, বাইরে তারা ভাড়া চলে গেছে। তারা আবার ফিরেও এসছে। হ্যাঁ। ম্যাম, আপনার মাঝে মাঝে মনে হয় না যে এত বছর ধরে যখন আপনি কাজ করছেন, আপনি যখন এগুলো দেখেন, কারণ আপনারও একটা ফ্যামিলি আছে এবং আপনি আপনার বাবা মাকেও দেখেছেন, আমার বাবা মাকেও আমরা দেখেছি। সেই সময় অ্যারেঞ্জ ম্যারেজটা হতো, এখন লাভ ম্যারেজটা হচ্ছে। হুম। তো এখন লাভ তারপরে অ্যারেঞ্জ, হ্যাঁ, লাভ করে নিয়ে অ্যারেঞ্জ করছে, আর বিশাল সেখানে লাখ লাখ টাকার এম, ওড়ানো চলছে। এক একটা বিয়ে বাড়ির তুমি ডেকোরেশন দেখবে, সে জানি চোখ আমি। ধাঁধিয়ে যাবে, কত দিয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করছে, তারপরে 6 মাস 1 বছর পরে গিয়েই জ্যোতিষীর কাছে চলে আসছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ম্যাম ডিভোর্স জানেন, চাই। ১ বছরের মধ্যে আগের হুম বছর এরকম সময় আমার একটা স্কুল ফ্রেন্ড আছে। সে বিয়ে করেছে আজ থেকে প্রায় ১ বছর আগে, একদম এরকম এরকম হুম সময়, হুম একটা গরমের সময় বিয়ে করেছে। বিয়ে করে এখন শুনতে পাচ্ছি যে সে নাকি ডিভোর্স চাইছে। মেয়েটা নাকি ডিভোর্স চাইছে। এবং আমি আমার বন্ধুটা কিন্তু পার্সোনালি আমি চিনি। ও হুম কিন্তু অ্যাগ্রেসিভ না, খুব শান্ত হুম কথাবার্তা হুম। বলার মতো একটা ছেলে এবং খুব ভালো ডিসেন্ট ছেলে যাকে বলা হয়। ঠিক আছে? তার সাথেও এটা ঘটছে। ম্যাম, আমি এটা জানতে চাইছি যে বর্তমানে এই যারা এরকম কাজ করছে বা এরকম হুম, যাদের সাথে এরকম সম্পর্ক ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো আপনার এই তন্ত্র কি কোনোভাবে হেল্প করতে পারে? অবশ্যই 100% হেল্প করতে পারে। তন্ত্র সবার ওপরে হচ্ছে তন্ত্র। তুমি যখন কোনো কিছু আর অ্যাপ্লাই করে কাজ হলো না, তারপরে তন্ত্র কাছে যেতে হবে, তন্ত্র কথা বলবে, তন্ত্রতে সবকিছু পসিবল, অসাধ্যকে সাধন করাটাই হচ্ছে তন্ত্রের কাজ। একটি মেয়ে এসে প্রেম করে বিয়ে করেছে হুম, বাড়ির অমতে, হুম। সে প্রেম করে বিয়ে করেছে, তার বোধহয় বছর দেড়েক হবে, সে তার হাজবেন্ড আবার অন্য মহিলার সঙ্গে আবার আবার প্রেমে পড়ে গেছে। এবার এই মেয়েটি কোথায় যাবে, বলছে মা আমি প্রেম করে ঘর ছেড়েছি, এখন আমি কোথায় যাব, ও অন্য মেয়েকে পছন্দ করছে এবং আমাকে বলছে তুমি চলে যাও, তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। এই হচ্ছে এখনকার পরিস্থিতি চলে এসছে। ইটালি থেকে একজন মেয়ে ফোন করছে, বাঙালি, আমার তোমার পডকাস্ট দেখেই ফোন করেছিল। তার হাজবেন্ড, সেও প্রেম করে বিয়ে করেছে, ভালো ওখানে জব করে, দুজনেই জব করে, তো অফিসের একটা মেয়ে ছবি পাঠিয়েছিল, খুব সুন্দরী মেয়েটি দেখলাম, তার প্রেমে পড়ে গেছে। এখন এই মেয়েটিকে আর সে পাত্তা দিচ্ছে না, এর কাছে থাকছেও না, পুরো ওই দুজনেই মেয়েটা। ইন্ডিয়ান? না না মেয়েটা না, ইতালিয়ান? ছেলেটি ইটালিয়ান, ও ছেলেটা, মেয়েটা ইন্ডিয়ান। মেয়েটা আপনার সাথে কন্ট্যাক্ট করেছে? হ্যাঁ, মেয়েটা কন্ট্যাক্ট করেছে, মেয়েটা এটা ইন্ডিয়ান, ছেলেটাও ওখানকার ইতালিয়ান? ইটালিয়ান। তো ওখানকার আরেক মেয়ের সাথে ও সম্পর্কে ইনভলভ হয়ে গেছে, এরকম ক্যালিফোর্নিয়া থেকে একটা করেছে, এরকম সেম কেস, ক্যালিফোর্নিয়ার মেয়েটি করেছে এরকম, বলছে মা এরকম সব হোয়াটসঅ্যাপ চ্যাট ফ্যাট আমি দেখেছি, ছবি দেখেছি, তোমাকে পাঠালাম দেখো, তো দেখলাম সত্যি। তো ম্যাক্সিমাম এটা হয়ে গেছে এখন। ম্যাম, ওই ইতালিয়ান যে ছেলেটা ছিল, ওটার কেসটা সলভ হলো? হ্যাঁ, সলভ হয়েছে। ম্যাম, মেয়েটি একটা জিনিস আপনি জানেন কি জানি না, ডিভোর্স যখন ফাইল হয় তারপরেও বলে ৬ মাস
তোমাদের হাতে সময় হুম আছে, হুম তোমরা এই সময়টা একটু বিবেচনা করো, বিবেচনা করো বা থাকো একসাথে, ডিসিশন যদি চেঞ্জ তোমাদের হতেও ডিসিশন পারে। চেঞ্জ হতেও পারে। একদম। সেই 6 মাসটা একটা ছেলে বা মেয়ে হুম গায়ত্রী মাতার কাছে যদি যায়, হুম হুম সেটা হুম। কি সে সলভ হবে? অবশ্যই হবে, অনেক হয়েছে আমার হাত দিয়ে, অনেক হয়েছে। সন্তান আছে তাদের, তারা ডিভোর্স কেস ফাইল করেছে, সন্তান তার দিকে চেয়ে তো উচিত, আমার মনে হয়েছে যে একসাথে থাকা উচিত। জানি যে ছেলেটি বা মেয়েটি ঠিক নয়, এক অপরপক্ষ ভীষণই বাজে, তার ক্যারেক্টার ভালো না, কোনো দিকেই ভালো না, কিন্তু যেহেতু একটি সন্তান আছে, তো সেই কাজগুলো আমি করে দিয়েছি, অনেক কাজ সলভ। ম্যাম, অনেকে আছে আইবিএফ এর পরও বাচ্চা হয় না। হুম। দেখা যায় তাদের কার্মিক দোষ বা কোনো কোনো দোষ আছেই, আপনি বুঝতে পারেন সেগুলো। হ্যাঁ, পঞ্চম স্থানটা হচ্ছে আমাদের সন্তানের জায়গা, জন্মছকে জন্ম। যেটা ফিফথ, হুম। ফিফথ ঘর, ওটা হচ্ছে সন্তানকে দেখায়। সেখানে যদি তোমার কেতু থাকে, রাহু থাকে, তাহলে সন্তান হতে সমস্যা হয়। তো ম্যাম, সেই সলভটা হয় আপনার কাছে গেলে? হয়ও। এটা কি সময় সাপেক্ষ হয়? সেটা এক একজনের এক এক রকম ভ্যারি করে না, জন্মছকের উপর দেখতে হুম হবে হুম কি হুম। হয়েছে। আবার অনেকের ক্ষতি করে রাখে শ্বশুর বাড়ির লোকেরা, যাতে ওর সন্তান না হয়, আর এক ভাই বউ বা তার শাশুড়ি ক্ষতি করে রেখে দিচ্ছে যাতে সন্তানটা না হয়, ওয়ারিশ না আসে, তারা তন্ত্রমতে বেঁধে দিচ্ছে। হুম। সেক্ষেত্রে আলাদা ব্যবস্থা নিতে হবে, তন্ত্রমতে সেটা কাটাতে হবে, নাহলে বাচ্চা হবে না। ডাক্তার প্রচুর দেখায়, ডাক্তার দেখিয়ে প্রচুর অর্থ খরচ করে, সব কিছু টেস্ট, ডাক্তারের কাছে গেলে তো বিশাল একটা বিগ অ্যামাউন্টের প্রথমে টেস্ট করতে দেবে, লাখ খানেক নিশ্চয়ই, টাকার টেস্ট নিশ্চয়ই। করে সন্তানের আশায়, তারপরে যখন সেখানেও ফেলিওর হয়ে যায়, তখন আমাদের শরণাপন্ন হয়। আর তন্ত্র মতে যদি খারাপ করে বা অন্য কিছু বান মারে বা খারাপ করে, তো ম্যাক্সিমাম বলে যে ডাক্তারের কাছে প্রচুর দেখিয়েছে, প্রচুর ওষুধ দিয়েছে, কিন্তু কোনো কাজ হয় না, মানে ডাক্তারের ওষুধে কোনো কাজ হয় না। যখনই দেখবে ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, তোমার রোগের সলিউশন হচ্ছে না, তখনই বুঝবে কেউ তোমাকে বান মেরেছে বা তন্ত্রক্রিয়া তোমার ওপরে অ্যাপ্লাই করেছে। এরকম প্রচুর মানুষ আসে তো, যে ডাক্তার যখন ফেলিওর হয়ে যায়, কোনো কাজ পায় না, ডাক্তার কোনো রোগও ধরতে পারে না, টেস্টিংয়ে কোনো রিপোর্টও আসে না, কিচ্ছু না, অথচ সে ভুগছে ম্যাম, বিভিন্ন হয় ম্যাম সমস্যায়। এটা? হ্যাঁ। ম্যাম, আপনি দেখেছেন সত্যিকারের, মানে একটা ছেলের ধরুন হুম পেট খারাপ হয়েছে বা কোনো কোনো একটা হুম জায়গায় বান মারা হয়েছে, হুম আপনি রিপোর্ট দেখে বুঝতে, মানে দেখে ওখানে লেখা তো থাকবে যে হুম। ওনার কিচ্ছু প্রবলেম নেই, না, রিপোর্টে কোনো প্রবলেমই নেই। মানে লেখাই থাকবে এরকম হ্যাঁ, ভাবে। রিপোর্ট তো ডাক্তার টেস্ট করবে, যে রিপোর্টে লেখা মানে থাকবে এটা খুব, কিচ্ছু নেই। মানে অবাক লাগে, ধরুন হাতে বান মেরেছে, হাতটা হ্যাঁ, শুকিয়ে যাচ্ছে বা পায়ে বান মেরেছে। যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ। খেতে পাচ্ছে না, পেটে প্রবলেম হুম হুম হচ্ছে, হুম ঘুম হুম। আসছে না, ডাক্তারে দেখছে কোনো কিছু, মানে সব ফুল বডি ঠিকঠাক। চেক আপ করেও কিছু না, পাচ্ছে না। পাই না, আজ পর্যন্ত কেউ পায়নি। ডাক্তার কোনো দিন পারবে না, ধরতে পারবে না। এবং রিসেন্ট একজন এসে হুম বলছে, হুম হুম। ডাক্তারই বলেছে যে আমার এইটা অন্য কিছু মনে হচ্ছে, আপনি একটু জ্যোতিষী শরণাপন্ন হন, আমাকে সে বলছে। ডাক্তার বলেছে এটা? হ্যাঁ, কারণ আমাদেরও তো ক্লায়েন্ট আছে ডাক্তারের ফ্যামিলির, তাই না, তারাও তো জানে ব্যাপারগুলো এখন তো। তো উনি বুঝতে পারছেন যে এটা এই ডাক্তারি বিদ্যায় সলিউশন হচ্ছে না, হবে না। হুম। ম্যাম, আপনি কাউকে যদি আমি যদি আপনাকে বলি যে ম্যাম আপনি আমার এই ছবি দেখালাম বা ছবি হুম দেখিয়ে আপনাকে হুম বললাম হুম যে একটু হুম একে বান মেরে দিন তো, হুম। এরকম কাজ করেন? না, ছবি দেখতে হবে, তার নাম লাগবে, বাবা অথবা মায়ের নাম লাগবে, আর সেই ব্যক্তি কোথায় থাকে তার লোকেশন লাগবে। হুম। মানে আপনি এই ধরনের কাজও করেন? এই ধরনের কাজ যদি দেখি, যে ও তোমাকে তো বললাম ব্যাপারটা, যে একজন এসছে আমার চেম্বারে, মা আর দুই মেয়ে, 2 মেয়ে, হ্যাঁ তার, হ্যাঁ হ্যাঁ, আমার কথা বলছি, আলোচনা করছিলাম, হ্যাঁ। তো তাদের নিজেদের নিজের ছেলে, হুম। নিজের ছেলেকে বান মারবে। নিজের ছেলেকে? নিজের ছেলেকে, আমি তো শুনে থাক করে উঠেছি। আমি নিজে, আপনার নিজের ছেলে? বলছে হ্যাঁ। আমি যে আপনি বান মারবেন, মেরে ফেলবেন? বলছে হ্যাঁ, একদম মেরে ফেলতে হবে ওকে। ও এত মানে অত্যাচার করছে, ছেলেটির বিয়েও দিয়েছে, বলছে বউটার ওপরেও অত্যাচার, বউটা ছেড়ে চলে যেতে চাইছে, ওকে যেতে দিচ্ছে না, ওর ওপরে বিভিন্ন রকম টর্চার করছে, আশপাশের লোকজনের ওপরে পর্যন্ত সে চড়াও হচ্ছে, অত্যাচার করছে, আর বাড়িতে তো করছে। আমি বলছি এটাকে কি ভালো করা যায় না? যদি ভালো করে দিই ছেলেকে, বলছে না, ও ভালো হবে না, আপনি মেরেই দিন, ওকে মেরেই ফেলতে হবে। আমি শুনে অবাক হয়ে যাচ্ছি, নিজের মা, নিজের বোনেরা কোন জায়গায় দাঁড়ালে এই কথা বলতে পারে। কি অবস্থা! তো এটাই মানে হচ্ছে এখন আমাদের সমাজ। এরকম ম্যাম,
এত নিকৃষ্ট মানের মানুষজন। একটা বউ এসছে, তার হাজবেন্ডের জন্য ওরকম, হাজবেন্ডটা খুব অত্যাচারী, ভীষণ অত্যাচারী, মানে যেমন তার চরিত্র খারাপ, সে যেখানেই যায় সেখানেই নাকি মেয়েদের মেয়েদের সঙ্গে পড়ে যায়, আর মেয়েগুলোও তার সঙ্গে পড়ে যায়। কি সে ম্যাজিক আর ভাবুন। বউটাকে বেধড়ক পেটায়, টাকা পয়সা দেয় না, কিস্তি মারে, বাবা মা তুলে গালাগাল দেয়, মেয়েটা এসে তো কাঁদছে প্রচন্ড, বলছে একে একে মা মেরেই ফেলুন, একে মা মেরে ফেলাই দরকার। মানুষ কতটা অত্যাচারিত হলে এটা বলতে পারে নিজের স্বামী সম্পর্কে, তাই না? আর ম্যাম আপনি দেখে নেন এই সত্যি কথা বলছে নাকি মিথ্যে বলছে। হ্যাঁ, অবশ্যই দেখিনি, অনেকেই তো মিথ্যে কথা বলতেই পারে, প্রচুর মানুষ এসে অনেক মিথ্যে কথা বলে, আমি তো বুঝি। কথার মধ্যে ভাঁজ বোঝা যায়। কথার মধ্যে আবার আমি আসনে বসেও তো দেখে নিই না ব্যাপারটা কি হুম। হচ্ছে, আমাকে তো দেখতেই হবে না, হুম। ধুমধাম তো করে দিলে হবে না এইসব কাজ, অন্তত এই সমস্ত কাজ। তো ম্যাম কতদিন সময় লাগে এগুলো? এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। হুম। ম্যাম হ্যাঁ। ধরুন সেই মানুষটাও যদি ধরুন কোনোভাবে তন্ত্র ক্রিয়ার হুম। শরণাপন্ন হয়ে হুম। তার নিজের ভেতর প্রোটেকশন নিয়ে রেখেছে, হুম। সেটাও তো বুঝতে পারছে। অনেকেই তো আছে, অনেকে এসে বলে মা ও কিন্তু বিশাল তান্ত্রিকের কাছে যায়, ওর কিন্তু এই আছে, ওর কিন্তু ওই আছে, ও তারাপীঠে যায়, এরকম বলে। তা সেই কাজগুলো হয় ম্যাম, সেগুলো তো শক্তিশালী বলতে গেলে। সময় লাগে, আমাকেও অনেক পরিশ্রম করতে হয়, ওই যেটা নর্মাল কাজে হয় না, ওদের আবার আলাদা আলাদা ক্রিয়া আছে, সেগুলো করতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার আছে। ম্যাম আমি এরকম কিছু কিছু জ্যোতিষ বা তান্ত্রিকদের কমপ্লেন আমি পেয়েছি। আমি ওভার দ্য ফোনও আলোচনা করছিলাম, যেটা হচ্ছে যে তারা না মানে ভণ্ড ভণ্ড মানে ভণ্ড ভণ্ড। বলে না, ভণ্ড হুম, হুম, জ্যোতিষী হুম, হুম। তান্ত্রিক যারা আছে, তারা জীবনে সাধনা করেছে কিনা আমার জানা নেই, কিন্তু কোনোদিনও যদি তাদের কাছে মেয়ে ক্লায়েন্ট আসে, তারা কিন্তু একটা শ্লীলতাহানির কাছাকাছি যেতে পারে বা যায়ও। হুম। আপনিও বলছিলেন এরকম হয়, তা আপনি ম্যাম আজকে রিভিল করুন কি ধরনের এরা আছে, বা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে এরা কিন্তু এরকম অরিজিনাল না। হ্যাঁ, একদম একদম। হুম। দেখো, আমি এটা আগেও আগেও জানি, যখন আমি এই প্রফেশনে এসেছি, তখনও জ্যোতিষ চেম্বারে গেলে মহিলাদের ভীষণভাবে হ্যারাসমেন্ট করা করা হতো, আমাকে এসে আমার ক্লায়েন্টরা বলেছে। রিসেন্ট বেশ কতগুলো মেয়ে আমাকে ফোন করে বলল যে ম্যাম, এরকম আমরা ফেসবুক থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, এবং তারা ফোনে বলছে যে ভিডিও কল করছি, তোমরা কি বলবো বলো, আমি বলার ভাষা পাচ্ছি না, জামা কাপড় খুলে আমরা ভিডিও কল করছি, দাঁড়াও, এইরকম ব্যাপার। এবং তাদের নাম ফোন নাম্বার আমি নিয়ে নিয়েছি, কিন্তু আমি তোমার প্রোগ্রামের মাধ্যমে, তোমার পডকাস্টে বলছি এইগুলো করবে না, কোনো মেয়েকে কোনোভাবে এইভাবে হ্যারাসমেন্ট করা যাবে না। আমার কাছে কিন্তু অনেকগুলো জ্যোতিষীর নাম আছে, নাম্বারও আছে। ফেসবুক থেকে উল্টো পাল্টা কিছু জ্যোতিষী আছে যারা কিছুই জানে না, ফেসবুকে অ্যাড দিয়ে রেখেছে বশীকরণ স্পেশালিস্ট অমুক তমুক তমুক, আর এখন বাচ্চা বাচ্চা মেয়েগুলো প্রেমে পড়ছে, তাদের ব্রেকআপ হচ্ছে, এদের পাল্লায় পড়ছে, সামান্য কিছু টাকা বলছে অনলাইন করে দাও, তারপরে এরকম নোংরামো করছে, ভিডিও কলিং করে বলছে, কেউ বলছে সেক্স করতে হবে, কেউ বলছে জামা কাপড় খুলে ফেলো, এরকম আমার কাছে অনেকগুলো কমপ্লেন এসছে। কারণটা কি, মানে এরা কি ব্ল্যাকমেল করবে ভবিষ্যতের জন্য? কারণটা ব্ল্যাকমেল করবে কি কি করবে আমি জানি না, কিন্তু মহিলাদের সঙ্গে এগুলো করা যাবে না, মেয়েদের সাথে এগুলো করা যাবে না, বুঝেছো কৌশিক? এদেরকে সাবধান, কারণ মহিলারা তোমাদের ভোগের জিনিস নয়। তোমার কাছে সমস্যা নিয়ে গেছে মানে তুমি তাকে উল্টোপাল্টা প্রপোজ দেবে আর উল্টোপাল্টা করতে থাকবে তার সাথে, এটা কিন্তু হবে না, কপালে কিন্তু কষ্ট আছে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। আর বাচ্চা বাচ্চা মেয়ে ওরা বোঝে না, ভাবে যে এটা করলে বশীকরণ হয়ে যাবে, আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফিরে আসবে, হ্যাঁ ঠিক আছে স্বাভাবিক, করি, এবং স্বাভাবিক। অনেকেই এটা করেছে, অনেকেই করেছে। এবং টাকাও চলে যাচ্ছে, হ্যাঁ, আবার এগুলো সম্মানটাও চলে যাচ্ছে। আমি নাম্বার কোথা থেকে, সব বলছে ফেসবুক থেকে নিয়েছি। তো এটা আমার একটা বিশেষ, মানে কি বলবো, এগুলো আমার কাছে আসছে, আমি কিন্তু এরপরে এদের এগেনস্টেই স্টেপ নেব, এগুলো করা যাবে না। আপনাদেরকেও বলছি যে আপনারা একটু বিবেক বিবেচনা, চোখ কান খোলা রেখে এগুলো বুঝবেন, যে মানে ছোট হোক কি বড় হোক যেই হোক, মানে এটা না, তো এবার সহজে সবাই তো না। আর ভয়ে বলে না, এবার না। কিছু কিছু এখন এরা এরা বলছে আমাকে। হ্যাঁ। আগে তো প্রথমে আমি শুনেছি এরকম ক্লায়েন্ট এসে বলতো যে এরকম জ্যোতিষীর কাছে গেছিলাম, এরকম হাজবেন্ডকে বশীকরণ করতে হবে, তো আমার সঙ্গে ফিজিক্যাল হতে হবে, এটা লাগবে ওদের, আর ম্যাম কি এটা বলবো, এটা কি কোনোদিনও এরকম তন্ত্রে অনেক আছে? অনেক। তন্ত্রে তো এইসব নেই। তন্ত্র প্রচন্ড নোংরা সাবজেক্ট, তন্ত্র করতে গেলে অনেক নোংরামো করতে হয়, সেটা ঠিকই, কিন্তু ক্লায়েন্টের সঙ্গে নয়। নিজের সঙ্গে হুম, সেটা তাদের সাধনার ব্যাপারে আছে। সাধনার জায়গা।
একদম। কিন্তু ক্লায়েন্টের সঙ্গে নয়। এগুলো ঠিক না। এগুলো খুব এই বাজে এই জিনিস। এইগুলো করে না ম্যাম, জানেন তো প্রফেশনটাকে নোংরা করে দেওয়ার একটা ভাবনা চিন্তা। কারণ এই প্রফেশনে তো অনেক ভালো মানুষ হয় যারা ভালোভাবে কাজ করছে। অবশ্যই। তাদের জায়গাগুলো নষ্ট হয়। মানুষ তখনই ভাবে তান্ত্রিক এ হুম, তার মানে নোংরা। হুম, হুম, এ হুম। এ তার বদনাম হয়ে মানে যাবে। এরকম কাজ করে। কিন্তু বাস্তবে তো সেটা না। না, না, না। কিন্তু কারণ একটা লোক ওদের সামনে একটা ছবি সামনে রেখে দিয়েছে, দেখো তান্ত্রিকরা এরকম করে। হুম। ওটাই মাথায় লেগে রয়েছে। তো এখন দেখো, কি বলবো, এটা আমি যতটুকু বলার বললাম তোমার প্রোগ্রামে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি এটা রেখেছেন, খুব ভালো লাগলো। এবং এটাতে না অনেক মানুষের চোখ খুলে যাবে যে এরা করছে। আর একটা জিনিস ম্যাম আমরা দেখতে পাই যে আমরা যখন কাউকে বিশ্বাস করে কোনোদিনও কাজ করানো হয়, আমাদের তান্ত্রিক হুম, হোক, হুম, জ্যোতিষ হোক, তারা মাঝে মাঝে প্রেডিকশনটা ভুল দেয়। হুম। তা আপনার কাছে কি মনে হয়, এটা কি নসিখিয়া বা এটা কি সবে সবে উঠে তান্ত্রিক হয়ে না, গেছে? দেখো, অনেকেই আছে জ্যোতিষটা জানে না। তারা একটা ছকও বার করতে পারে না। অনেকেই আছে। তো সেই সব জায়গা তারা অ্যাড অ্যাড দিয়ে দেয় বশীকরণ স্পেশালিস্ট বলে। ঘন্টা মিনিটের বশীকরণ এরকম ব্যাপার। এবার তাদের কাছে গেলে কি পাবে তারা? এরকমই পাবে। এরকমও তো অনেকে বলে তান্ত্রিক যারা আছেন যে টাকা কাজ না হলে টাকা ফেরত। হুম। তো এটা কি সত্যি তারা করে? আজ পর্যন্ত তো শুনিনি। অনেকে অনেক অ্যাড দিয়েছে, আগে কাজ পরে মূল্য, টাকা ফেরত। তাদেরই ক্লায়েন্টগুলো এসে বলেছে, মা সব এরকম মিথ্যে। গেলেই এত টাকা লাগবে আর টাকা ফেরত তো কেউই দেয় না। এটাই। আচ্ছা, তোমাকে বলি, আমাকে ওই কয়েকটা ফোন এসছিল যে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে একটু বলতে। ব্রহ্ম মুহূর্ত। হুম। ব্রহ্ম যে ব্রহ্ম মুহূর্ত ওই রাত্রি 12টা রাত, থেকে না, 3টে। না, না, 12টা থেকে না, আমি তোমাকে বলে দিচ্ছি। ফোন করছিল যে মা একটু ব্রহ্মপুত্র সম্পর্কে একটু বলে দেবে। আমি ঠিক আছে, আমি প্রোগ্রাম যখন করব কৌশিকের এতে, তখন আমি ওটা এক্সপ্লেন করে দেবো। তো ব্রহ্মমিত্র হচ্ছে রাত্রি 3টে থেকে ভোর 5টা পর্যন্ত। এই সময়টাকেই বলে ব্রহ্ম মুহূর্ত। হুম। ব্রহ্ম, ব্রহ্ম কি? তাহলে ম্যাম 12টা থেকে 3টেটা কি? না, 12টা থেকে 3টে কোনো ব্রহ্ম মুহূর্ত নয়। ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 5টা। 3টে থেকে 5টা 2 হ্যাঁ, ঘন্টা। হ্যাঁ। এই সময়তে তুমি যদি জাগরণ হয়ে যাও, প্রত্যেকদিন যদি দেখো তোমার এই টাইমের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, হুম। তখন জানবে যে তোমার কোনো পজিটিভ কোনো আধ্যাত্মিক কোনো ইন্ডিকেশন আসছে, ভালো কোনো শুভ সময় আসছে। তো এই সময়টায় যদি তোমার ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু ওই ঘুম ভেঙে গেছে, তুমি বিছানায় শুয়েই থাকলে তাহলে কিন্তু হবে না। তোমাকে উঠে পড়তে হবে। উঠে পড়ে স্নান টান করে তুমি ঈশ্বরের স্মরণ করতে হবে। তুমি যদি দীক্ষিত হও, তাহলে তোমার দীক্ষা মন্ত্র জপ করতে পারো। যদি দীক্ষিত না হয়, তোমার যে ঠাকুরকে ভালো লাগে, কৃষ্ণ বলো, রাম বলো, কালী বলো, শিব বলো, সেই ভগবানের জপ করো, স্মরণ করো, মেডিটেশনে বসে যাও। 15 মিনিট, 20 মিনিট করো এটা। দেখবে তোমার জীবনের ভাগ্যের দরজা খুলে যাবে। যারা ওই 8টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাদের ভাগ্য কিন্তু জীবনেও খুলবে না। ভাগ্য খুলতে গেলে তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে। ব্রহ্ম মুহূর্ত যে ধরতে পারবে, তার ভাগ্যের দরজা খুলবেই খুলবে। আমি প্রচুর ক্লায়েন্টকে, যাদের ব্যবসা চলছে না, সমস্যাগ্রস্ত, বলি যে এরকম ভোরবেলা উঠবে, এই মন্ত্র জপ করবে, ধ্যান করবে, মেডিটেশন এগুলো করো, দেখো আস্তে আস্তে। কিন্তু ম্যাক্সিমামই করতে পারে না, এগুলো গুরুত্ব দেয় না। ম্যাম আপনার মনে হয় না যে আমাদের যে লাইফে হুম। মানুষ এখন খেয়ে শুতে শুতেই 12টা 1টা বেজে যায়? হ্যাঁ, হ্যাঁ, এখনকার লাইফস্টাইল তো আলাদা হয়ে গেছে। লাইফস্টাইল মোবাইলের, আলাদা। ল্যাপটপে কাজ করতে, করতে রাত্রে হয়ে যাচ্ছে। হুম। তুমি যত রাতেই শোও না কেন, কিন্তু তোমাকে 5টার মধ্যে উঠতে হবে। এটা তোমার জানবে, এটা তোমার একটা রুটিন হয়ে যাবে। তুমি শোও 12টায় শোও, 2টোও শোও, কিন্তু উঠতে হবে 5টার মধ্যে। নাহলে কিন্তু সেই ভাগ্য শুয়ে থাকবে। ওই মুহূর্তে ভগবানরা জাগরিত হয়, আনাগোনা করে। ওই ব্রহ্ম মুহূর্তে তোমাকে স্নান করতে হবে। আর 8টার পরে তো স্নান করা চলেই না। 8টার থেকে 12টা পর্যন্ত হচ্ছে মনুষ্য স্নান হয়ে যায়, আর 12টার পরে তো রাক্ষসের স্নান হয়ে যায়। স্নানেরও দুপুর মাহাত্ম্য 12টা? আছে। হুম। সকাল 8টার মধ্যে তোমাকে স্নান করতে হবে। 8টা থেকে তাহলে তুমি ঈশ্বরের কৃপাগুলো পাবে। বোঝা গেল? 8টা থেকে 12টা পর্যন্ত যে স্নানটা করছো, ওটা মানুষের স্নান হলো। 12টার পরে যে স্নানটা, সেটা আবার রাক্ষসের স্নান। একটা স্নানের মাধ্যমেও কিন্তু তোমার ভাগ্যের দরজা খোলা যায়। জানো কি? আমার একদমই জানা ছিল না এটা। বললাম ব্রহ্ম মুহূর্তে ওঠো, স্নান করো, তুমি 15-20 মিনিট মেডিটেশন করো, আবার তুমি শুয়ে পড়ো। আস্তে আস্তে দেখবে তোমার ব্লকেজগুলো কেটে যাচ্ছে। ম্যাম আমি শুনেছি মেডিটেশন বা এই যে মানে ধ্যান যদি আমি করি, আমার লাইফে
চিন্তাধারাটাও চেঞ্জ হয়ে যাবে। একদম। মানে যেকোনো জিনিস হুম, আমি হুম, আমার জীবনে হয় না যে কোনো কাজ করতে গিয়ে বার্ডেন মনে হচ্ছে বা হুম, হুম। পারবো না মনে হচ্ছে। এই জিনিসটা আস্তে, আস্তে কাটতে থাকে না এইসব জিনিসগুলো? একদম। তোমার মধ্যে পজিটিভিটি আসবে। তোমার যে নেগেটিভিটি, তোমার যে খারাপ জিনিসগুলো দেখবে আস্তে, আস্তে দূরে চলে যাচ্ছে। আর তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড হচ্ছ। হুম, ঈশ্বর কোনো নেগেটিভের মধ্যে থাকে না। ঈশ্বর থাকে পজিটিভের মধ্যে। দেখবে মানুষের মধ্যেই এখনই তো বললাম আমি আগেই যে জীব সেবায় সে মানুষের মধ্যেই তো ভগবান আছে। কিন্তু তুমি যদি শয়তান হও, তাহলে তোমার মধ্যে ভগবান কোথায়? তোমার মধ্যে তো ওই শয়তানটা বসে গেছে। তো সেই শয়তানটাকে তো তাড়াতে হবে। বাল্মীকি মুনি কে ছিল? হুম, রত্নাকর দস্যু ছিল তো? একদম। তাহলে সেই রত্নাকর দস্যু থেকে যদি বাল্মীকি মুনি হতে পারে, তাহলে মানুষ তো চেষ্টা করলে সবই পারে। কিন্তু বাল্মীকি মুনির ওনার কিন্তু একটা ধাক্কাও ছিল বলতে গেলে। আপনার হুম। মনে হয় না? যে ওনার যে এতগুলো পাপ কেউ নাকি কেউ ফ্যামিলির কেউ নিতে নেবে চায়নি না। যে তুমি পাপ করেছো, কি করে খাইয়েছো, কি করেছো, সেটা পাপ তুমি নেবে, আমরা কেন নেব, হ্যাঁ, তাই না? তোমার দায়িত্ব ছিল তুমি করেছো। তুমি করেছো, সে পাপের তা ভাগিদার আপনার তো মনে আমি হয় না নই। যে মানুষেরও এরকম একটা পাপের দরকার আছে? মানে এরকম ধাক্কার দরকার আছে? হ্যাঁ, ধাক্কা তো মানুষ খায়, ধাক্কা কেউ তো শেখে না। ধাক্কা খায়, তারপরেও তো আবার সেই ধাক্কা ভুলে গিয়ে আবার আরেক ধাক্কার জন্য রেডি হয়ে যায়। তো তুমি এই যে বাল্মীকি মুনির ধাক্কা খাওয়ার কথা বলে, তো আমার আমার গুরুমা আর কি একটা কথা বললেন। গুরুমায়ের পিতা যখন গত হয়েছিলেন, তখন গুরুমা বলছে যে আমি তখন আমার মাকে বললাম, এবার তাহলে তুমিও মরে যাও। তুমি কেন বেঁচে আছো? তুমি মরে যাও। তুমি এত ভালোবাসো স্বামীকে, তোমার কি ভালোবাসা, কিসের ভালোবাসা, তুমি মরে যাও। আমার বাবা মারা গেছে, তুমিও মরে যাও। তো আমার গুরুমা বলছে, তখন আমি ভাবলাম ভালোবাসা বলে কিছু নেই, কেউ কাউকে ভালোবাসে না। তাহলে তো আমার বাবা যখন মরে গেল, তখন আমার মা কেন মরলো না তার সাথে? সে কি করে বেঁচে থাকবে? তখন থেকে আমি এই সন্ধান করতে লাগলাম যে কিসের ভালোবাসা, কোথায় কি, আমি প্রকৃতির মধ্যে সব খুঁজতে থাকলাম। সব স্বার্থের দুনিয়া, সবাই সবার স্বার্থ নিয়ে আছে, কেউ কারোর জন্য। শুধু নিজেকে ভালোবাসো, নিজেকে যে ভালোবাসতে পারবে সেই একজন শ্রেষ্ঠ। নিজেকে কিভাবে ভালোবাসবো? যে আমি মানে ধরুন একটা আমার প্লেটে ২ টো মিষ্টি আছে। আমরা ৪ জন আছি। ঠিক আছে? তো বলো। আমরা কি ওই ২ টো মিষ্টিকে মাঝখান দিয়ে ভাগ করে খাবো নাকি নিজে ইচ্ছা করছে দুটোই খাওয়া, সেটা খেয়ে নেবো? সেটাই তো, কেউ তো বলছে ভাগ করে খাও, দিয়ে খাও। আমি আমি সেটাই ভাবছি যে আমি এখন কি বলবো? সবাইকে দিয়ে বাঁচো। তাহলে কোনটা ঠিক ম্যাম? সবাইকে দিয়ে ভাগ করে খেয়ে বেঁচে আলটিমেট তোমার যে লাস্ট, কি বলবো, লাস্ট পরিণতি, সেই হুম, তখন তো আর তোমার কেউ নেই। না, তুমি তো একা, একা ফেস করতে হচ্ছে এই যে যন্ত্রণা, এই যে মৃত্যু যন্ত্রণা, তোমার রোগ হলে সেই হুম, যন্ত্রণা তোমাকে একাই নিতে হচ্ছে। তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে একা, তোমার সঙ্গে কিন্তু কেউ যাচ্ছে না। না, কেউ বলছে না আমি আর বাঁচবো না, তোমার সাথে চলে যাচ্ছি, কেউ না। কেউ না। তো তখন আমার গুরুমা বলছে, তখন আমার জাগরণ হলো যে আমি কি করছি, এই সংসারে কি হবে? তো কিছুই নেই সংসারে। নিজেকে ভালোবাসো, নিজের যা ভালো লাগে, চলো আধ্যাত্মিক লাইনে ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের সাথে থাকো। আজকে আজকে তোমাকে আমি দুটো মিষ্টি খাওয়ালাম, তুমি খুব ভালো বললে, তোমাকে আমি স্ন্যাক্স খাওয়ালাম, তুমি খুব ভালো বললে। কিন্তু আজকে যখন আমি অন্য সিচুয়েশনে থাকবো, তখন তো তুমি আমাকে চিনতেও পারবে না যে কৌশিক আমার একটা এই প্রবলেম হয়েছে। তুমি তুমি বলবে যে আমার তো ম্যাম একটু কাজ আছে, আচ্ছা পরে কথা বলছি। এটাই তো বাস্তব। কজন থাকে পাশে? পরিবারে একজন বয়স্ক মানুষ বা বয়স্ক যেই হোক অসুস্থ হয়ে যদি দীর্ঘদিন থাকে, দেখবে তাকে কেউ সহ্য করতে পারে না, পারে? মানে ওয়াইফ তার হাজব্যান্ডকেও সহ্য করতে পারে না, এরকম সিচুয়েশন আসে। সত্যি। আজকের পডকাস্টটা আপনার সাথে না অন্যরকম একটা হলো। মানে শুরু হলো একটা দিয়ে মানে আজকের শেষের দিকটা পডকাস্টটা প্রতিবাদী পডকাস্ট হয়ে গেল তোমার। প্রতিবাদী মানে একটা নিজেরটা জানি ভালো না কি বোঝো। হবে। মানে সত্যি মানে মাঝখানে যে কথাগুলো হয়েছে যে ভন্ড যারা আছে তাদের ব্যাপারে কথা, এইগুলো ব্যাপারে আমি ভালো মেয়েদের লাগলো। ব্যাপারে কেউ, মেয়েদেরকে অসম্মান করে এটা আমি মেনে নিতে পারি না। আর যখন আপনার কি মনে হয় মেয়েদের বিয়ে হওয়া উচিত কি উচিত না? হ্যাঁ, বিয়ে তো একটা সামাজিক সিস্টেম, দেখো। নর আর নারী দুটোরই তো দরকার আছে, দেখো। নিশ্চয়ই। বিয়ে না হলে একটা সৃষ্টি তো নর আর আহ, নারী থেকেই হবে। একদম ভালোবাসা, প্রেম, প্রেম ছাড়া জগৎ চলবে না, হুম, প্রকৃতিও চলবে না, প্রকৃতির মধ্যেও প্রেম আছে, তাই না? হুম, হুম, হুম।
দুটো পাখি, দুটো গাছ, প্রত্যেকের মধ্যে প্রেম আছে। প্রেম না হলে সৃষ্টি নেই। না। বিয়ে করা তো উচিত, ঠিক আছে, কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়ে বিয়ে মানে একটা ইনসিকিউর ব্যাপার। মানে তুমিও এস্টাবলিশ থাকবে, মেয়েটিও এস্টাবলিশ থাকবে, দুজনেই এস্টাবলিশড হবে, তবে কিন্তু সেই বিয়ে করবে। আদারওয়াইজ কিন্তু ওই যে আগেকার দিনের মতো যে আমি আমার হাজবেন্ডের ঘাড়ে বসে খাবো বা লাইফটা কাটাবো, এটা কিন্তু হবে না। তাহলে বাড়িটা কে দেখবে? হ্যাঁ, দেখুন, একটা বাড়ি তো দেখবে, বাড়ি বাড়ির মতো দেখবে। এখন দেখছে না, বাড়িতে বাচ্চা আছে, সবই আছে, কিন্তু আপনার মেড কাছে মনে হয় না থাকছে, জিনিসটা একটু অন্যরকম, যে দুজনেই আমরা চাকরি করি, দুজনেই যদি আমরা বাইরে থাকি, কাজ করতে হবে। কাজ করতে হবে, আমাদের এতটাই টাকার প্রয়োজন আমাদের হুম। লাইফের, যার জন্য আজকে আমার যে সন্তান বাড়িতে আছে তাকে আমরা টাইম দিচ্ছি না। না। এতে দেখা যায় যে সন্তানের সাথে কিন্তু বাবা মা যে রিলেশনটা কিন্তু দূরে হতে থাকে। হ্যাঁ, অবশ্যই দূরে তো হতে থাকবে, তো কিছু আপনার করার মনে হয় নাই। না? কিছু করার নেই, কারণ আজকে আজকে ছেলেটি মেয়েটিকে ছেড়ে চলে যাবে, হুম। অন্য মেয়ে ধরে নেবে, তখন এই মেয়েটি কোথায় গিয়ে দাঁড়াবে সন্তানটাকে নিয়ে? এখন তো সবই তো এটাই হচ্ছে, তোমাকে তো একটু আগে বললাম, প্রেম করে বিয়ে করছে সব, তারপরেও অন্য মেয়ের দিকে চলে যাচ্ছে। তাহলে তখন কি করবে সে? পায়ের তলার মাটিটা সরে যাবে তো। আর এখন মেয়েদের কাজের সুযোগ অনেক আছে, প্রত্যেকটা মেয়েই কাজ করে কিছু না কিছু। আমি তো যাতায়াত করি, দেখি আমার কাছে যার যেগুলো মেয়েগুলো আসে সব কর্পোরেটে চাকরি করে, নিউ টাউনে চাকরি করে। মানে দেখে মনে হবে, রিসেন্ট একটা মেয়ে এসছে, ঠিক এইটুকু সাইজ তার, চেহারা সেই গিটের মতন, সে কর্পোরেটে বিশাল বড় পোস্ট বিলং করছে। আমি তো শুনে সেও একটি ছেলের সঙ্গে প্রেম করছিল, সেই ছেলেটি এখন একে সাইড করে অন্য মেয়ের দিকে চলে গেছে। সে এখন বিদেশে যাবে, সেই সব প্ল্যানিং আছে, কিন্তু এই জন্য একটা মেন্টাল শকিং ব্যাপার হয়ে গেছে, এটার জন্য এসেছিল। কি বলছো তুমি? এখন বড় বড় পোস্টে শুধু মেয়েদেরই তো দেখছি। সে তো দেখতেই পেলাম, উথাল পাতাল হয়ে গেছিল 15টা বছর। হ্যাঁ, ওটা তো অন্য, ওটা তো মেয়ে বলা, মেয়ে কি বলবো আমি বুঝতে পারছি না ওটা। মাঝে ওটা মাঝে খোঁচা মারতে হেভি মজা লাগছে না? উফ! তো ম্যাম আমরা একেবারেই শেষের দিকে আছি। কোনো কথা কি বাকি থেকে যদি থেকে থাকে আপনি রাখতে পারেন বা বলতে পারেন। আচ্ছা, কিছু টোটকা দিয়ে যায় নিশ্চয়ই, চলতে নিশ্চয়ই। চলতে। এরা তো টোটকা চাই, মানুষ তো খুব টোটকা একদম নিশ্চয়ই। প্রেফার করে, যে টোটকা কিছু বলে। তো শত্রু তো দেখো কম বেশি সকলের আছে, কেউ শত্রুর নাম জানে, কেউ জানে না। তো একটি শত্রুর জন্যই বলে যায়, যারা যারা শত্রুর নাম জানে তারা তারা করবে। এটা শনি মঙ্গলবার করতে পারো, কন্টিনিউ 7 দিন করলে খুব ভালো হয়। সেটা হচ্ছে সাদা প্লেন কাগজ নেবে, কাগজে কালো কালিতে তোমার যে কটা শত্রু মনে হচ্ছে তাদের নামগুলো লিখবে কালো কালিতে। তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবে, একটু কফির গুঁড়ো দেবে, একটু লঙ্কার বীজ দেবে, লবণ দেবে একটু, আর 2-4 ফোঁটা লেবুর রস দেবে। দিয়ে ওটাকে কর্পূর দিয়ে পুরো জ্বালাবে, যে ছাইটি হবে সেটা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেবে। এটা 7 দিন কন্টিনিউ করতে থাকো, দেখবে শত্রু যারা তোমার দিকে খুব ডিস্টার্ব করছিল তারা কিন্তু দমন হয়ে গেছে। হুম। আর আর এটা যদি বাড়িতে করি ম্যাম, যারা যারা শুনছে, যদি বাড়িতে করি, ধরুন আমিও করলাম, হুম। তাহলে বাড়িতে কোনো অসুবিধা হবে না? না না, এটা বাড়িতে কোনো অসুবিধা কোনো হবে না, অসুবিধা হবে না। একদমই না। ঠিক। হুম। আর বললাম ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। হুম। ওটা কিন্তু খুব ভালো বলেছেন। আর ম্যাম শীতকালে কি করবে লোকেরা? যাদের অভ্যাস, যেমন আমাদের অভ্যাস 3টে 3:30 ঘুম ভাঙবেই, এটা অভ্যাস হয়ে যাবে তোমার। আপনি শীতকালেও কি হ্যাঁ, 3টে 3:30-র মধ্যে উঠতে হবে, স্নান করতে হবে। শীতকালে কোনো ব্যাপারই লাগে না, ওই যে স্নান করা হয় কিছু মনেই হবে না। কোনোদিন শরীর খারাপ হয়নি প্রথম না প্রথম না মধ্যে? না, ওতে শরীর সুস্থ থাকবে। ওগুলো ভুল ধারণা যে আমি ভোরবেলা উঠে স্নান করব আমার শরীর খারাপ হবে, একদম ভুল ধারণা। যাদের ঠান্ডা লাগার ধাতও আছে, যারা যারা আমার কথা শুনে করেছে, তারা প্রত্যেকে সুস্থ ফিট, এবং এত সমস্যা থেকে বেরিয়ে এসছে, মানে কল্পনা করতে পারবে না। সত্যি? সত্যি, এটা আমি মানে বলছি আপনি সেটা না, গ্যারান্টি নিচ্ছেন যে একদম গ্যারান্টি, তাহলে আমি কিন্তু শীতকালে 100% গ্যারান্টি ধরুন দিচ্ছি আমার তুমি। বাড়িতে গিজার আছে, আমি গরম জলে চান করব? অবশ্যই গরম জলে তো করতে হবে না, কনকনে ঠান্ডা তো সহ্য করতে পারবে না, গরম জলে গরম করবে জলে স্যার। করুক, মানে করে ঠরে ফ্রেশ হয়ে বসে নিজের কাজ শুরু হ্যাঁ করে দাও। হ্যাঁ, নিজের সাধনা করুক, নিজের জব করুক, ধ্যান করুক, যেভাবে করুক, বসে মেডিটেশনে থাকুক, এই থাকুক, দেখবে। আর এটা তো তোমার ধরো রবির বছর, সূর্য, আমি আগেও বলেছি সূর্য ওঠার আগে তোমাকে উঠতে হবে, সূর্য ওঠার আগে উঠতে হবে, তবেই গিয়ে তুমি সবকিছু পাবা জীবনে।
আর সূর্যকে এভরিডে প্রণাম করতে হবে। সূর্যের যে মন্ত্র, নমো জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটি 3 বার বলে সূর্যকে জল আর লাল ফুল অর্পণ করবে মনস্কামনা জানিয়ে। সেই মনস্কামনা তোমার পূরণ হবেই হবেই হবে। রবির এটা বছরও এবার প্রমাণিত। এটা, এই বছরটা। এটা কিন্তু প্রমাণিত। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আশা করব দর্শকরা নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে রাখবেন একদম। এবং তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করুন, কারণ ম্যাম কিন্তু কিছুদিনের মধ্যেই কামাখ্যা দিকে যাবেন এবং হ্যাঁ, আপনাদের যদি কোনো রকম অবগছি। কাজ থাকে ডাইরেক্ট কল করে কথা বলে নিতে পারেন। বেশি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবার গায়ত্রী মাতা এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।